হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ঋষিকেশ। দেখো, আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শিখবো, যেটা হচ্ছে ট্রান্সমিশন অফ হিট। এই ট্রান্সমিশন অফ হিট তিনটে ভাবে হতে পারে, একটা কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন। কিন্তু পরীক্ষার জন্য তোমাদের কন্ডাকশন এবং রেডিয়েশন এই 1 এবং 3 এই দুটো পার্ট খুব ইম্পর্টেন্ট। তো আমরা সেটাকে একদিনে না পড়ে দুটো দিনে আলাদা করে পৃথকভাবে পড়বো। আজকে সেটা কন্ডাকশন পার্টটা শুধুমাত্র পড়বো এবং এর উপর যে কনসেপ্টটা আছে সেটা আমরা দেখবো এবং বিভিন্ন ফর্মুলাগুলো আমরা দেখবো। নেক্সট দিন আমরা কনভেকশন এবং রেডিয়েশন এই দুটো পার্ট আমরা পড়বো। তারপরে আমরা এই চ্যাপ্টার উপর ভিত্তি করে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা সলভ করব। তাহলে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। তোমরা লাস্ট অব্দি দেখো, ভালো লাগলে একটা লাইক করে দাও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো, লেটস স্টার্ট। দেখো, আমরা জানি যে ট্রান্সমিশন অফ হিট বা হিটের ট্রান্সমিশন আমার তিনটে পদ্ধতি হতে পারে। একটা পদ্ধতি হচ্ছে কন্ডাকশন, কনভেকশন এবং রেডিয়েশন, পরিচলন, পরিবহন এবং বিকিরণ। তো আজকে আমরা শুধুমাত্র কন্ডাকশন মেথডটা দেখব। তো কন্ডাকশন মেথড কি? ধরো আমার একটা মেটালিক রড আছে বা কন্ডাক্টর আছে, এর মধ্যে দিয়ে যখন হিটের কন্ডাকশন হবে, সবসময় মনে রাখবে হিট কন্ডাক্টেড হবে হট এন্ড টু কোল্ড এন্ড বা হট বডি থেকে কোল্ড বডির দিকে। এই প্রসেসটা একটা স্লো প্রসেস। এর কিছু বৈশিষ্ট্য আছে, আমি সেই বৈশিষ্ট্যগুলো একবার করে তোমাদের বলে দিচ্ছি। এই প্রসেসটা খুব স্লো প্রসেস। কন্ডাকশন তিন ধরনের বস্তুর ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তিনটে স্টেটের বস্তুর ক্ষেত্রে আমরা কন্ডাকশন পদ্ধতিটা লক্ষ্য করে থাকি, কিন্তু সলিডের ক্ষেত্রে শুধুমাত্র কন্ডাকশন পদ্ধতিতেই আমার হিট ট্রান্সমিট করে। আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এই যে কন্ডাকশন পদ্ধতির কথা বলছি আমি, এই পদ্ধতিতে কোনো বস্তুর মধ্যে যে অণুগুলো আছে সেইগুলো ডিসপ্লেসড হয় না, মানে সেগুলো স্থান পরিবর্তন হয় না, কিন্তু তারা অসিলেশনের মাধ্যমে নিজের হিট পরবর্তী পার্টিকেলে ট্রান্সমিট করে। এবং কন্ডাকশন পদ্ধতির জন্য মিডিয়াম থাকা অত্যাবশ্যক। ঠিক আছে, এখানে আমরা দুখানা স্টেট দেখে নিই। একটা হচ্ছে ভেরিয়েবল স্টেট এবং আরেকটা হচ্ছে স্টেডি স্টেট। ভেরিয়েবল স্টেট, ভেরিয়েবল স্টেটে কোনো একটা কন্ডাক্টরের বিভিন্ন প্রান্তের উষ্ণতা চেঞ্জ হয় এবং এই পদ্ধতিতে যে হিট কন্ডাক্ট হয় বা কোনো একটা কন্ডাক্টর যে পরিমাণ হিট তার মধ্যে অ্যাবজর্ব করে সেটা তিন ভাবে ব্যয়িত হয়। প্রথম পার্ট নিজের টেম্পারেচার বৃদ্ধি করা, দ্বিতীয় পার্ট যে হিটটা সে গ্রহণ করছে সেই হিটটা পরবর্তী পার্টিকেলকে ট্রান্সমিট করা, এবং তৃতীয় পার্ট অবশিষ্ট হিটকে বিকিরণ করা বা রেডিয়েট করে দেওয়া। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে স্টেডি স্টেট। ভ্যারিয়েবল স্টেটের পরেই আসে হচ্ছে আমার স্টেডি স্টেট। ভ্যারিয়েবল স্টেটে কোনো একটা কন্ডাক্টরের বিভিন্ন প্রান্তের টেম্পারেচার যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে এরপরে একটা সময় আসে যখন ওই রডের বা ওই কন্ডাক্টরের প্রতিটা ক্রস সেকশনের আমার টেম্পারেচার ফিক্সড হয়ে যায়। এই পার্টটাকেই বলছে আমার স্টেডি স্টেট। এরপরে আমরা দেখে নিই ল অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটার উপর ভিত্তি করে তোমরা পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেনগুলো ফেস করবে। দেখো, এখানে আমার একটা কন্ডাক্টর আছে যার এরিয়া অফ ক্রস সেকশন আমি ধরে নিয়েছি এ, লেন্থ হচ্ছে আমার ডি, যার মধ্যে দিয়ে কিউ পরিমাণ হিট ফ্লো করছে, এবং এর যে দু প্রান্ত সেই দু প্রান্তের টেম্পারেচার আমি ধরে নিয়েছি θ1 এবং θ2। যেখানে θ1 গ্রেটার দ্যান θ2, তার মানে হিট বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করবে। এই ল অফ থার্মাল কন্ডাক্টিভিটি এটা কি বলছে? ইন স্টেডি স্টেট দ্য অ্যামাউন্ট অফ হিট ফ্লোয়িং ফ্রম ওয়ান ফেজ টু দ্য আদার ফেজ ইন টাইম টি, যে পরিমাণ হিট একটা ফেজ থেকে বা একটা এন্ড থেকে অপর এন্ডে ফ্লো করবে সেই হিটের পরিমাণ কত? কিউ ইকুয়াল টু কে ইন্টু এ ইন্টু θ1 মাইনাস θ2, মানে টেম্পারেচারের ডিফারেন্স ইন্টু টি ডিভাইডেড বাই ডি। এই টিটা হচ্ছে আমার সময়, কত সময় এক প্রান্ত থেকে অপর প্রান্তে হিটটা ফ্লো করছে। আর বাকি টার্মটা আমি স্পেসিফাই করেই দিয়েছি। এখানে যেটা আননোন টার্ম সেটা হচ্ছে আমার কে। এই কেটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি অফ দ্য ম্যাটেরিয়াল অফ দি রড। থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি এর ডাইমেনশন তাহলে কি হবে? দেখো, এই লাইন থেকে আমি লিখতে পারি কে ইকুয়াল টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি, সেটা এখানে লিখেছি। এবার প্রতিটার তুমি ডাইমেনশন অ্যানালাইসিস করো। কিউ হচ্ছে আমার হিট, হিট মানে ওয়ান কাইন্ড অফ এনার্জি। এবার আমরা জানি যে ওয়ার্ক ডান আর এনার্জির ডাইমেনশন আমার সেম হয়।
ওয়ার্ক ডান এনার্জি ডাইমেনশন আমার সেম হয়, এটা আমরা জানি। এম এল স্কোয়ার টি টু মাইনাস টু, ডি হচ্ছে আমার লেন্থ এল, এ হচ্ছে আমার এরিয়া অফ ক্রস সেকশন যার ডাইমেনশন কি এল স্কোয়ার। থিটা ওয়ান মাইনাস থিটা টু মানে হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার, এটা হচ্ছে আমার থিটা, এবং টি মানে সময়, এর ডাইমেনশন টি। দেখো কাটাকুটি করে দেখো, এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা ইনভার্স। এই থার্মাল কন্ডাক্টিভিটি থেকে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন এক্সামে ফেস করবে, তাই এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়া দরকার। ঠিক আছে, এবার আমরা ইউনিটস অফ থার্মাল কন্ডাক্টিভিটি দেখে নিই। এর সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি পার সেন্টিমিটার সেকেন্ড ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই ইউনিট কি ওয়াট পার মিটার কেলভিন। দেখো এর এসআই ইউনিট এরকম হওয়া উচিত ছিল জুল পার মিটার সেকেন্ড কেলভিন, কিন্তু জুল পার সেকেন্ডকেই আমরা ওয়াটে লিখি, তাই তো। তাহলে এসআই ইউনিট সিজিএস ইউনিট আমরা দেখে নিলাম। এবার আমি যে ইকুয়েশনটা পেয়েছিলাম কিউ ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু টি বাই ডি, সেখান থেকে আমি রেট অফ ফ্লো অফ হিট আমি বার করতে পারবো। দেখো কি পরিমাণ হিট ফ্লো করছে আর কত টাইমে ফ্লো করছে, যে পরিমাণ হিট ফ্লো করছে সেটাকে আমি টাইম দিয়ে যদি আমি ডিভাইড করে দিই তাহলেই আমি রেট অফ ফ্লো অফ হিট পেয়ে যাব। এই রেট অফ ফ্লো অফ হিটকেই আমরা বলি হিট কারেন্ট। তাহলে কিউ বাই টি ইকুয়াল টু, এটাকে হিট কারেন্ট মানে এইচ দিয়ে আমরা ডিনোট করি, তাহলে কিউ বাই টি ইকুয়াল টু কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু বাই ডি। এটা গেল হচ্ছে আমার স্টেডি স্টেটের জন্য। যদি আমার স্টেটটা নন স্টেডি স্টেট হয়, মানে আমার কন্ডাক্টরের সব পয়েন্টের বা সব ক্রস সেকশনের টেম্পারেচার আমার ইকুয়াল হলো না, সেক্ষেত্রে আমার ফর্মুলা কি হবে, ডিকিউ ডিটি ইকুয়াল টু মাইনাস কে এ থিটা ডি থিটা ডিএক্স, যেখানে মাইনাস ডি থিটা ডিএক্স এটা হচ্ছে আমার টেম্পারেচার গ্রেডিয়েন্ট বা উষ্ণতার নতি। এখানে মাইনাস সাইনটা অ্যারাইজ করেছে কেন, যে আমি যত বাঁ দিক থেকে ডান দিকে যাবো, অর্থাৎ আমার লেন্থ যত বাড়াবো মানে এক্স এর ভ্যালু যত বাড়বে টেম্পারেচার তত কমবে। আমার ডায়াগ্রামটা কেমন ছিল, এরকম। এই লেন্থটা আমি ডি ধরে নিয়েছিলাম, এটা টেম্পারেচার থিটা ওয়ান থিটা টু, আর থিটা ওয়ান গ্রেটার দ্যান থিটা টু। এরপরে আমি যখন বাঁ দিক থেকে ডান দিকে যাব, যত আমি এক্স এর ভ্যালু বাড়াবো বা ডি এর ভ্যালু যত বাড়াবো তত আমার কি হবে, টেম্পারেচার ফল করবে। জাস্ট একটা নেগেটিভ রিলেশন বা ব্যস্তানুপাতিক সম্পর্ক বোঝানোর জন্য এই নেগেটিভ সাইনটা অ্যারাইজ করেছে। ঠিক আছে, এরপর বিভিন্ন ম্যাটেরিয়ালগুলোতে বা বিভিন্ন স্টেটে থার্মাল কন্ডাক্টিভিটির অর্ডার কেমন হয় আমরা দেখে নিই। এখানে কিছু স্পেসিফিক এলিমেন্ট নেওয়া হয়েছে, যেমন থার্মাল কন্ডাক্টিভিটি অফ সিলভার গ্রেটার দ্যান কপার গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে স্টেটের জন্য। স্টেটের জন্য থার্মাল কন্ডাক্টিভিটির অর্ডার কি হয়, কে সলিড গ্রেটার দ্যান কে লিকুইড গ্রেটার দ্যান কে গ্যাস। আর মেটাল আর নন মেটালের মধ্যে মেটালের থার্মাল কন্ডাক্টিভিটি বেশি হয় নন মেটাল বডির থেকে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, যে যেগুলো আমার পিওর মেটাল, সেই মেটালের আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে তার থার্মাল কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে, এবং যেগুলো আমার অ্যালয় সেগুলোর আমি যদি টেম্পারেচার ইনক্রিজ করি তার থার্মাল কন্ডাক্টিভিটিও ইনক্রিজ করবে। ঠিক আছে তো। আচ্ছা, এরপরে আসছে থার্মাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি। থার্মাল রেজিস্ট্যান্স কাকে বলে, দ্য রেশিও অফ টেম্পারেচার ডিফারেন্স টু দ্য হিট কারেন্ট। মানে আর ইকুয়াল টু টেম্পারেচার ডিফারেন্স কি থিটা ওয়ান মাইনাস থিটা টু, আর হিট কারেন্ট আমরা দেখেছি এটাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি, যার ভ্যালু হচ্ছে কে এ থিটা ওয়ান মাইনাস থিটা টু ডিভাইডেড বাই ডি। তাহলে আর এর ভ্যালু কত হচ্ছে, ডি বাই কে এ। এই আর এটা কি ডিনোট করে, it is the measure of opposition of the flow of heat through a body। কোনো একটা বডির মধ্যে দিয়ে যখন হিট ফ্লো করবে তখন যে পরিমাণ সে বাধা দেবে বা অপোজ করবে সেটার মেজারমেন্টই হচ্ছে আমার থার্মাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এরপর আমরা দেখে নিই ডিফিউসিভিটি কাকে বলে। ডিফিউসিভিটি হচ্ছে দ্য রেশিও অফ দি কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি টু দ্য থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম অফ এ ম্যাটেরিয়াল। থার্মাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম, এই দুই রেশিও হচ্ছে আমার ডিফিউসিভিটি। দেখো থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম আমরা কি জানি, থার্মাল ক্যাপাসিটি টোটাল থার্মাল ক্যাপাসিটি কত হয়, এমসি। এটাকে আমি যদি পার ইউনিট ভলিউম মানে ভি দিয়ে ডিনোট করি, দেখো ভি বাই এম বাই ভি এটা হচ্ছে আমার রো, তাহলে থার্মাল ক্যাপাসিটি পার ইউনিট ভলিউম হচ্ছে আমার রো সি। তাহলে ডিফিউসিভিটি বা ডি এটা সমান কি হবে, কে বাই রো সি। এরপরে আসছে খুব ইম্পর্টেন্ট এক্সাম পারপাস এবং ফিজিক্স জানার জন্য ভিটামিন ফ্রাঞ্জ ল। কি বলছে, একটা গিভেন টেম্পারেচার
the ratio of thermal conductivity to electrical conductivity is constant. থার্মাল কন্ডাক্টিভিটি এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির রেশিও হচ্ছে আমার কনস্ট্যান্ট। কে বাই সিগমা টি হচ্ছে আমার কনস্ট্যান্ট। কে হচ্ছে আমার থার্মাল কন্ডাক্টিভিটি আর সিগমা টি হচ্ছে আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এটা কি ডিনোট করে? যে এ সাবস্টেন্স হুইচ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট ইজ অলসো এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মানে কোনো একটা বস্তু বা সাবস্টেন্স সে যদি হিটের সুপরিবাহী হয় বা তাপের সুপরিবাহী হয় তাহলে সে তড়িতেরও সুপরিবাহী হবে। এর এক্সেপশন হচ্ছে মাইকা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আমাদের বডি মানে হিউম্যান বডি তাপের কুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী। এরপরে আমরা তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, যার মধ্যে প্রথম দুটো হচ্ছে এই হেডিং এর আন্ডারে পড়ে কন্ডাকশন থ্রু এ কম্পোজিট স্ল্যাব। একটা কম্পোজিট স্ল্যাব আছে, সেটা একবার প্যারালাল কম্বিনেশনে কি হয় আমরা দেখবো, একবার সিরিজ কম্বিনেশনে থাকলে কি হয় আমরা দেখব। প্রথমে আমরা প্যারালাল কম্বিনেশনটা ধরে নিচ্ছি। এরকম একটার উপরে একটা স্ল্যাব আছে, কন্ডাক্টিং স্ল্যাব। এগুলো এরকম এন সংখ্যক থাকতে পারে। আমি দুটো নিয়ে দেখেছি, দুটো বোঝা মানেই এন সংখ্যক একটা তোমরা বুঝে যাবে। দেখো এই দু প্রান্তের টেম্পারেচার T1 T2, এটার থার্মাল কন্ডাক্টিভিটি K1, এটার K2, দুটোরই লেন্থ আমার L এবং এরিয়া অফ ক্রস সেকশন A1 A2। তাহলে এই দুটোর মধ্যে দিয়ে হিট কারেন্ট কি হবে? দেখো নেট হিট কারেন্ট উইল বি দ্য সাম অফ হিট কারেন্ট থ্রু ইন্ডিভিজুয়াল স্ল্যাবস। এইটার ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে। তাহলে প্রথম ক্ষেত্রে Q1 বাই টি মানে হিট কারেন্ট কত হবে? K1 A1 T1 মাইনাস T2 বাই L, যেখানে আমি ধরে নিয়েছি T1 গ্রেটার দেন T2। দ্বিতীয় ক্ষেত্রে Q2 বাই টি ইকুয়াল টু K2 A2 ইন্টু T1 মাইনাস T2 বাই L। এবার হিট কারেন্ট আমার এই দুটো সাম হবে আমার টোটাল হিট কারেন্ট। তাহলে H ইকুয়াল টু H1 প্লাস H2 এটা লিখতে পারি। তাহলে Q বাই টি ইকুয়াল টু Q1 বাই টি প্লাস Q2 বাই টি। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো। K ইকুইভ্যালেন্ট ইন্টু A1 প্লাস A2 ইন্টু T1 মাইনাস T2 বাই L। টোটাল লেন্থটা তো আমার চেঞ্জ হবে না, টোটাল লেন্থ আমার একই থাকবে। ইকুয়াল টু Q1 বাই টি আর Q2 বাই টির ভ্যালু আমরা একটু আগে বার করেছি, পুট করো। দেখো তোমরা পেয়ে যাবে K ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু K1 A1 প্লাস K2 A2 ডিভাইডেড বাই A1 প্লাস A2। এবার দুটো স্ল্যাবেরই যদি আমার এরিয়া অফ ক্রস সেকশন ইকুয়াল হয় মানে A1 ইকুয়াল টু A2 হয়, সেক্ষেত্রে K ইকুইলিব্রিয়াম কত হবে? হাফ K1 প্লাস K2। এরপর আমরা দেখে নিই সিরিজ কম্বিনেশন। একটার সঙ্গে আর একটা পাশাপাশি লাগানো আছে, এরকম এন সংখ্যক থাকতে পারে। আমি দুটো নিয়ে দেখেছি। দেখো দুটোরই আমার এরিয়া অফ ক্রস সেকশন আমার সেম হবে। লেন্থ কি ধরে নিয়েছি? L1 L2। একদিকে টেম্পারেচার T1 আর একদিকে টেম্পারেচার T2 এবং মিডিলের এই জাংশন পয়েন্টের টেম্পারেচার T0 আমি ধরে নিয়েছি। তাহলে এখানে কি হবে এই কম্বিনেশনের ক্ষেত্রে? হিট কারেন্ট ইজ দ্য সেম ইন অল কন্ডাক্টর। এখানে যত সংখ্যক কন্ডাক্টরই থাকুক তাদের সকলের জন্য হিট কারেন্টটা আমার সেম হবে, মানে H1 ইকুয়াল টু H2। এবার H1 আর H2 ভ্যালু পুট করো। তাহলে H1 এর ভ্যালু K1 A T1 মাইনাস T0, T1 গ্রেটার দেন T0 আর T0 গ্রেটার দেন T2। এটা আমার গরম প্রান্ত, এটা আমার ঠান্ডা প্রান্ত। এই দুটোর মাঝের কোনো একটা টেম্পারেচারই তো হবে আমার T0। তাহলে T0 হবে T1 এর থেকে ছোট কিন্তু T2 এর থেকে বড়। তাহলে K1 A T1 মাইনাস T0 ডিভাইডেড বাই L1 ইকুয়াল টু H2 K2 A T0 মাইনাস T2 ডিভাইডেড বাই L2। দেখো এটাকে একটুখানি সলভ করো, তোমরা পাবে। সলভটা নিজের হাতে করবে তোমরা। T0 ইকুয়াল টু K1 T1 বাই L1 প্লাস K2 T2 বাই L2 হোল ডিভাইডেড বাই K1 বাই L1 প্লাস K2 বাই L2। এবং এখান থেকে আমরা এটাকে এস্টাবলিশ করতে পারবো K ইকুইলিব্রিয়াম ইকুয়াল টু K1 K2 ইন্টু L1 প্লাস L2 ডিভাইডেড বাই K1 L2 প্লাস K2 L1। এই দুটো প্রমাণ তোমরা একটু হাতে করবে, তাহলে দেখবে নিজেরা আরো ভালো বুঝতে পারছো। আচ্ছা, এবার আমি যদি ধরে নিই যে দুটো কন্ডাক্টরেরই লেন্থ আমার ইকুয়াল মানে L1 ইকুয়াল টু L2, তাহলে K ইকুইলিব্রিয়াম কত হবে? 2 K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2। দেখো এই যে কন্ডাকশন যে টপিকটা আমি আজকে পড়াচ্ছি তোমাদের, এটার লাস্ট পার্ট এটা গ্রোথ অফ আইস অন লেক। এখান থেকে এক্সামগুলোতে অনেক কোশ্চেন আসে, তোমরা ফেসও করবে। আর খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক এটা, গ্রোথ অফ আইস অন লেক। ধরে নিলাম আমার একটা লেক আছে যার এরিয়া হচ্ছে আমার A।
এটাকে আমি জল দিয়ে ডিনোট করেছি। এবার দেখো তার উপরের সারফেসে কিছু পরিমাণ আইস জমেছে, ঠিক আছে। আইস জমলে তার টেম্পারেচার কত হবে? এই জল আর আইসের এই জাংশনের টেম্পারেচার হবে 0°C। এবার যদি আমার আইস জমতে হয় তাহলে পারিপার্শ্বের টেম্পারেচার কত হবে? 0° থেকে কম কিছু টেম্পারেচার হতে হবে, তবেই তো আমার জলটা জমে বরফে পরিণত হবে। তাহলে আমি পারিপার্শ্বের টেম্পারেচার মানে সারাউন্ডিংসের টেম্পারেচার ধরে নিয়েছি -θ°C। তাহলে এখানে কি বলতে পারি? হিট এসকেপিং থ্রু আইস ইন টাইম ডিটি। এই লেকের নিচের অংশ থেকে তাপ উপরে জমে থাকা বরফের মধ্য দিয়ে পরিবাহিত হয়ে বা কন্ডাক্টেড হয়ে পরিবেশে বা সারাউন্ডিংসে চলে আসে এবং বরফের বেধ বা উইথ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে, ঠিক আছে। এইভাবে আমার বরফের লেয়ারটা বৃদ্ধি পায়, উইথ তার বাড়ে। তাহলে কি পরিমাণ হিট আসবে? dq1 দিয়ে আমরা ডিনোট করছি, এটা ইকুয়াল টু কে এ। এবার টেম্পারেচার ডিফারেন্স 0° মাইনাস ও মাইনাস θ° ইন্টু ডিটি বাই ওয়াই। এখানে আমি টাইমটাকে ধরে নিয়েছি ডিটি, তাহলে dq1 ইকুয়াল টু কে এ থিটা ডিটি বাই ওয়াই। এবার তাহলে এইটা তাপটা বরফের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে বলে লেয়ারে উইথ বাড়ছে। তাহলে এবার কি পরিমাণ আমার তাপ লাগবে বরফ জমার জন্য? m ইন্টু এল। কি পরিমাণ মাস জমছে সেটা হচ্ছে আমার m। তাহলে m এর ভ্যালু কত? m মানে হচ্ছে মাস, মাস ইকুয়াল টু আমরা জানি রো ইন্টু ভলিউম। রো হচ্ছে আমার ডেন্সিটি, ভলিউম কত? a ইন্টু ডিওয়াই। এ হচ্ছে আমার এরিয়া অফ ক্রস সেকশন আর ডিওয়াই হচ্ছে আমার লেন্থ। তাহলে dq2 হচ্ছে আমার রো ইন্টু a ডিওয়াই এল। তাহলে এই দুটো হিট আমার সেম হবে, dq1 ইকুয়াল টু dq2। এবার জাস্ট ভ্যালু পুট করো, সেখান থেকে তোমরা লিখতে পারবে dt ইকুয়াল টু রো এল বাই কে থিটা ওয়াই ডিওয়াই। এবার যদি আমাকে টাইমটা বার করতে দেয় যে ওয়াই থিকনেসের একটা বরফের লেয়ার আমার জমবে, তাহলে কি পরিমাণ টাইম লাগবে? তাহলে এই লাইনটাকে আমাকে ইন্টিগ্রেট করে দাও। ডিটি থেকে টি পাওয়ার জন্য আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি ইকুয়াল টু রো এল বাই কে থিটা ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ওয়াই থিকনেস ওয়াই ওয়াই ডিওয়াই। তাহলে টি এর ভ্যালু পেয়ে যাবে রো এল বাই 2k থিটা ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এরপরে ধরো আমার যে বরফটা আগের থেকে জমে আছে সেটার উইথ আমার y1 এবং তারপরে যে বরফের লেয়ারটা জমলো সেটা উইথ হচ্ছে আমার y2। তাহলে কি পরিমাণ টাইম লাগবে? তখন আমাকে এই ইন্টিগ্রেশনটাই করতে হবে, শুধুমাত্র ইন্টিগ্রেশন লিমিট হবে y1 টু y2। টি ইকুয়াল টু রো এল বাই কে থিটা ইন্টু ইন্টিগ্রেশন y1 টু y2 ইন্টু ওয়াই ডিওয়াই। তাহলে টি সমান কত পেয়ে যাবে? রো এল বাই 2k থিটা ইন্টু y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো। এখানে দুটো ফর্মুলা, একটা হচ্ছে ওয়াই উইথের বরফের লেয়ার জমতে কি পরিমাণ টাইম লাগবে, আর একটা হচ্ছে y1 থেকে y2 হলে কি পরিমাণ টাইম লাগবে। এই দুটো ফর্মুলা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে এর থেকে কোশ্চেনও আসে। চলো আজকের ভিডিওটা এইটুকুই থাক। বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও। থ্যাংক ইউ।